ভাই, এই ধরেন এই শহীদ নানু ভাই, তারপরে মানে আমাদের নামগুলোর ভিতরে বেরোয়। তারপরে শহীদ আশু ভাই, আশরাফুদ্দিন আশু, তারপরে আপনার এই রশিদ ভাই, মোল্লা রশিদ, তারপরে আপনার ফরহাদ ভাই, মানে এলাকায় যারা আমাদের সিনিয়র ছিলেন এনাদের সিদ্ধান্তের উপরই তো আমরা অপেক্ষা করতাম যে কীভাবে কী করা যায়। তারপরে আপনার সবেদ আলী ছিল, তারপরে নূর মোহাম্মদ ছিল, ইমদাদুল ছিল, এরকম এলাকার প্রায় 14-15 জন ছিলাম, বেশি না, যে আমরা যাব। আচ্ছা, পরবর্তীতে অনেকে যায়, কিন্তু সেটা অনেক পরে। আচ্ছা, তারপর আপনারা যাবো প্ল্যান করার পরে আমরা যাই ওখান থেকে খবর আসে যে আজকে আমরা এখান থেকে মেহেরপুর যাব। আমরা মেহেরপুরে যেয়ে তারপর ওখান থেকে চলে যাই। এটা যে আপনাদের পরিকল্পনা? জি। আচ্ছা, মেহেরপুরে এটা যেদিন যান সেদিন কি রাতে বের হন না সকালে বের হন? পরিবার তো বিকাল বেলায় আমরা বেরিয়ে যাই, প্রস্তুতি নিয়ে যার মতন চলে যায় ওইদিকে। পরিবার তো জানতোই? হ্যাঁ, পরিবার তো বিদায় দিয়ে দিল যে যাও। আচ্ছা, পরিবার থেকে বিদায় নিয়ে গেছি, পালিয়েও যায়নি। মেহেরপুর সীমান্ত দিয়ে কোন দিকে যান? ওই বৈদ্যনাথতলা দিয়ে ওখানে যে রাস্তা আছে যেটা ভারতে চলে গেছে, সেই রাস্তাটা বোধহয় এখন ওই স্বাধীনতার রাস্তায় নামে বোধহয় হবে। যে রাস্তাটা ওখান থেকে সোজা ভারতের মধ্যে ঢুকছে, ওই রাস্তা দিয়ে আমরা যাই। তখন তো ওই সমস্ত এলাকায় পাকিস্তানে আমি যাইনি। ওই রাস্তা দিয়ে যে ভারতে যেয়ে প্রথম মানে আমরা মানে কিছু ছিল অন্য জায়গায়, কিছু ছিল অন্য জায়গায়, কেউ ছিল করিমপুরে, কেউ ছিল বেতাই, অন্য জায়গায় ছিল, কেউ কলকাতায় ছিল। পরবর্তীতে সব ওই বেতাইতে যাই। বেতাই থেকে পরে আমরা বিহারে যাই ট্রেনিং করতে, উচ্চতর গেরিলা প্রশিক্ষণ নিতে। ওখান থেকে আসার পরে আমরা কয়দিন প্রশিক্ষণ হয়? প্রশিক্ষণ আমরা টোটাল প্রথম ব্যাচ ছিলাম 42 দিন। 42 দিন ছিল। কোথায় হয় ট্রেনিংটা? ওটা আমাদের প্রশিক্ষণটা হয় বিহারের সিংভূম ডিস্ট্রিক্টে চাকুলিয়া সাব ডিভিশনের ওই ব্রিটিশ পিরিয়ডের একটা ধ্বংসপ্রাপ্ত ক্যান্টনমেন্টে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওই ক্যান্টনমেন্টটা অনেক ক্ষতিগ্রস্ত হয়, পরবর্তীতে ওটা পরিত্যক্ত অবস্থায় থাকে। নাম করা একটা ক্যান্টনমেন্ট, ওটার নাম চাকুলিয়া। হ্যাঁ, সেখানে আমাদের ট্রেনিং হয়। বিরাট এরিয়া ছিল ওখানে। ট্রেনিংয়ে আমরা অংশগ্রহণ করার পরে ট্রেনিংয়ে সার্বিকভাবে যারা আমাদের প্রশিক্ষণ দেয় ওনারা সবাই ভারতীয় সেনাবাহিনী ছিলেন। আচ্ছা, ট্রেনিং এর পরে আসলো এফএফ নাম্বারটা। কত ছিল নাম্বার? আমার নাম্বার ছিল 201। হ্যাঁ। এমনি আপনাদের কোনো উইং ছিল ট্রেনিং এ আমি 3 নম্বর উইং এ ছিলাম। আমাদের শিখিয়েছে আপনার 303 রাইফেল, মার্ক 4 রাইফেল, এসএলআর সেলফ লোডিং রাইফেল যেটা, তারপরে ভারতীয় এসএমজি, তারপরে আপনার ওই আমেরিকান এসএমজি যেটা ওটা, তারপরে আপনার ব্যাটাগান। তখন তো আপনার গুলিও একই, এসএমজি, ব্যাটাগান, তারপরে আপনার স্টেন গান এইগুলি, তারপরে পাশাপাশি আপনার লাইট মেশিন গান, তারপরে আপনার হেভি মেশিন গান, তারপরে টুইন্স মর্টার। এই যে ট্রেনিং করতে গিয়ে কোনো দুর্ঘটনা হয়েছে কি? ট্রেনিং এর সময় আমাদের কোনো দুর্ঘটনা ঘটেনি, তবে ট্রেনিং এর সময় একটা দুর্ঘটনা ঘটেছিল। আপনার সাপের কামড়ে ফরিদপুর বাড়ি একটা ছেলে মারা যায়। নাম মনে আছে কি? ওর নাম আমজাদ না কি ছিল, খেয়াল নাই আমার। ওই ছেলেটা সাপের কামড়ে মারা যায়। তার মানে আপনাদের এখানে সাপের তো খুব, আপনার টেন্টের চারিপাশে ওই আপনার মাটি এরকম গর্ত করে রাখা হতো যাতে সাপ ওর ভিতর পড়লে উপরে না উঠতে পারে। বিষাক্ত সাপ ছিল। আর আপনার বিচ্ছু কাঁকড়া ছিল। আচ্ছা, এগুলি সাপের কামড়ে সম্ভবত আমজাদ নামে একটা ছেলে মারা যায়। এই একটা দুর্ঘটনা আমাদের প্রথম ব্যাচে ঘটলো। পরবর্তীতে ওখানে দুর্ঘটনা আর ঘটে নাই। পরবর্তীতে আরো একদিন যখন ট্রেনিং ক্যাম্প ওই বিভিন্ন জায়গার থেকে সর্বশেষ আপনার শিকারপুরে আসে, সীমান্ত এলাকায়, ওখানে একটা দুর্ঘটনা ঘটে। ওখানে আবার একজন মারা যায়। আপনার ওই প্যাকেটের ভিতরে মানে বাক্সের ভিতরে গ্রেনেড ছিল, নতুন গ্রেনেড আসছে, কিন্তু গ্রেনেডের ভিতরে রেডি করাই ছিল। গ্রেনেডের সেফটি পিন খুলে ফেলছে, ওই সেফটি ফিউজ ভিতরে ফুসফুস শব্দ হয়ে গেছে। কে যে কোথায় দৌড় দিয়ে যাবে, তখন যে ছেলেটা মারা গেছে ও পাশেই যে ও এক কাঁঠাল গাছের সাথে বাড়ি খেয়ে পড়ে গেছে।
এর ভিতরে গ্রেনেডটা বাস্ট হয়ে গ্রেনেডের যে আপনার বেস ছিল, বেস প্লেটটা গোলাকার, ওইটা ওর মাথায় লাগে এবং সঙ্গে সঙ্গে মারা যায়। এই একটা দুর্ঘটনা ঘটলো। আর একটা দুর্ঘটনা ঘটছে কৃষ্ণনগর ক্যাম্পে। বাংলাদেশ থেকে অপারেশন করে কৃষ্ণনগর ক্যাম্পে আমরা যেতাম, অনেক সময় আমরা শুয়ে থাকতাম, আমাদের কাছে যে রাইফেল থাকতো বা কোনো মেশিন গান থাকতো বা কোনো সাব মেশিন গান থাকতো, ওর ভিতরে অনেক সময় গুলি রেখে দেওয়া হতো। ওখানে ভুল ক্রমে ওই ওই কাক করাই ছিল, কিভাবে হাত পড়ে গেছে, নিজে এইভাবে গুলি লেগে ওখানে একজন শেষ। এবং অনেক মুক্তিযোদ্ধা মারা গেছে তো বিভিন্ন সময়। তাহলে আপনাকে চাকুলিয়া থেকে আপনাদের কোথায় পাঠায়? চাকুলিয়া থেকে প্রথমে আমরা আসলাম, এটা কি টিম করে দিয়ে? চাকুলিয়া থেকে আপনার আমরা প্রথমে আসি আপনার ভারতের সীমান্ত এলাকায়, ওটার নাম ছিল হৃদয়পুর, বানপুরের পাশে। মানে কয়েকদিন পরে ওখান থেকে আমাদের সরিয়ে নিয়ে গেল অন্য এক জায়গায়, মানে জায়গা চেঞ্জ করলো। তারপরে নিয়ে গেল আমাদের ওই কৃষ্ণনগর, ওখানে বড় ক্যাম্প ছিল বিভিন্ন ডিস্ট্রিক্টের, ওখানে সবাই থাকা হলো। ওখান থেকেই অপারেশন পরিচালনা করা হতো এবং ওখানে আমরা কৃষ্ণনগরের আপনার শক্তিনগর জায়গাটার নাম, আচ্ছা, ওখানে একটা হর্টিকালচার বিরাট বাগান ছিল, ওই বাগানে আমাদের ক্যাম্প করা হলো। আমরা ছিলাম তখন ভারতের 14 পাঞ্জাবের আন্ডারে, সেনাবাহিনীর আন্ডারে, বাংলাদেশ সরকারের আন্ডারে ছিলাম না। ট্রেনিংয়ের পরে আমরা কিন্তু ইন্ডিয়ান আর্মির অধীনেই ছিলাম। ওরা আমাদেরকে হুকুম করতো এবং তারা নকশা বলে দিত, তারাই অপারেশনের নির্দেশ দিত, কোথায় কোথায় কীভাবে করতে হবে, আমরা তাদের নির্দেশেই অপারেশন করি। আর্মির গাড়ি আমাদের সীমান্ত এলাকা পর্যন্ত দিয়ে দিত। আচ্ছা, তারপরে আমরা ভিতরে চলে আসতাম। কমান্ড কে করতে আপনাদের এই দল? আমাদের ভিতরে দলীয় যে কমান্ডার থাকতো, উনি কমান্ড করতো, তার নির্দেশে যুক্তি বুদ্ধি করে আমরা যে অপারেশনটা আমাদের মেন হবে আলোরডাঙ্গা, কি অপারেশনটা আমাদের হবে ঝিঁঝা ক্যাডেট কলেজ, পরিকল্পনা আগে করে নিয়ে ছোট ছোট টিম ভাগ করে দেওয়া হতো, 2জন 3জন করে, যে তুমি যাবা ওইদিকে, তুমি যাবা ওইদিকে, তুমি যাবা ওইদিকে, এইভাবে টিম করা হতো। যেমন আলোরডাঙ্গায় অপারেশন করা হলো, ওখানে বললো তুমি যাবা এক্সচেঞ্জে অমুককে নিয়ে, তুমি যাবা থানায় অমুককে নিয়ে। সবাই আলোরডাঙ্গা থানা শান্তি কমিটির বিরোধী ভিতরে আপনার সব থেকে বড় ছিল আনিস খান, তারপরে আপনার ইসুফ মিয়া, তারপরে এই মফিজুদ্দিন বিশ্বাস নামে এক ভদ্রলোক, সে বয়স্ক ছিল কিন্তু খুব মানে মেধাবী লোক ছিল। তারপরে আর একটা লোক ছিল আহমদ আলী। এরা স্বাধীনতার পরে কি হলো? এরা স্বাধীনতার পরে স্বাধীনতা যুদ্ধের সময় অনেকে মারা যায় মুক্তিযোদ্ধার হাতে, যেমন মফিজুদ্দিন বিশ্বাস তার লোকজন মারা যায়, আনিস খান মারা যায় স্বাধীনতার পরে। একযোগ্য অপারেশনের ভিতরে সব থেকে মানে হয়েছে আলোরডাঙ্গার প্রথম অপারেশনটা। কোন মাসের ঘটনা এটা? প্রথম অপারেশনটা সম্ভবত আমরা জুন মাস কি মে মাসে করি, আমার তো খেয়াল নেই। প্রথম অপারেশন আমরা করি কোনো অস্ত্র নিয়ে না। আচ্ছা, প্রত্যেকের কাছে 2টা করে গ্রেনেড ছিল। কয়জন ছিলেন? এতে আমরা প্রায় 15 থেকে 20 জন এরকম। আপনারা আলোরডাঙ্গা এবং আলোরডাঙ্গার পাশে কুষ্টিয়া এদিক ওদিককার সব মুক্তিযোদ্ধারাও ছিল। আপনারা কি তখন ভিতরে আত্মগোপন করে থাকতেন? আলোরডাঙ্গায় আমরা ঢোকার আগে ওই দিন প্রথম যে অপারেশনটা করা হয়, আলোরডাঙ্গার লোক তো প্রথম মুক্তিযোদ্ধাদের উপস্থিতি ঠিক পেল। ওই দিন পুরা শহরে মানে বলতে গেলে কি পাবলিক জানে যে আজকে কোন কিয়ামত শুরু হলো, মানে 30 থেকে 35টা গ্রেনেড ফাটলো। আপনারা ফাটাচ্ছেন? হ্যাঁ, মানে পাবলিক ওই রাত্রি 12টার থেকে বা 1টা-1:30টার দিকে এরকমই হবে। ওই সময় পাবলিক তো চুপচাপ, কুকুর ডাকা ছাড়া কিছু নাই। তা পাবলিক হঠাৎ করে এই বিকট বিকট শব্দ যখন জানতে পারে, পাবলিক যারা এই সমস্ত সম্পর্কে অভিজ্ঞতা ছিল না, তারা মনে করছে আজকে আলোরডাঙ্গা শেষ। এবং তারপর দিন অনেক লোক ভারতে পালিয়ে গেছে, তারা যে বলছে যে ভাই আজকে তো আলোরডাঙ্গা শেষ। বলে কি হয়েছে? সব শেষ। আমরা যে গেছি অপারেশনে, আমাদের কাছে এসে ওরা গল্প করতেছে আলোরডাঙ্গা শেষ। আর এই একটা অপারেশন আমাদের কাছে খুব উল্লেখযোগ্য ছিল। যে আপনাদের উদ্দেশ্য কি ছিল আসলে? উদ্দেশ্য প্রথমে তো আমাদের অপারেশন করা, যেখানে আতঙ্ক তৈরি করা, আতঙ্ক, এবং যেখানে মরবে থানায়, তারপরে আপনার এক্সচেঞ্জে, তারপরে আপনার ওই দালালদের বাড়ি, যেখানে যেখানে ডিউটি ভাগ করে দেওয়া হলে যে পুরা
আতঙ্ক ছড়িয়ে যাও। সব জায়গায় আপনারা এরকম একেবারে পুরা মানে আপনার রাত্রি 1টার পরে যদি ওই রকম গ্রেনেড ফাটে তাহলে সেই সময় কি আওয়াজটা হয় আপনি এখানে আপনাদের এই দলটার প্রধান কে ছিল, মানে কে ওই অপারেশনে কমান্ড করতেছে? এখানে দলের প্রধান ছিলেন আমাদের আব্দুল হান্নান ভাই, আচ্ছা, থানা কমান্ডার। থানা কমান্ডার। জি, উনি ছিলেন এবং ওই আরো সিনিয়র ছিলেন রশিদ ভাই, মোল্লা আব্দুল রশিদ, তারপরে কুষ্টিয়ার হাদি ভাই ছিলেন। এরা ছিলেন আপনাদের? এরা আমাদের সাথে অপারেশনে থাকতো, এরা নির্দেশনা দিত যে এইভাবে করতে হবে, যেহেতু তারা তো আমাদের সিনিয়র ছিলেন।